হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব এমিলি ডিকিনসনের লেখা আই ক্যান নট লিভ উইথ ইউ কবিতাটি। শুরু করার আমরা এমিলি ডিকিনসন সম্বন্ধে একটুখানি জাস্ট জেনে নিই। Emily Dickinson was born on December 10, 1830 in Amherst, Massachusetts. While she was extremely prolific as a poet and regularly enclosed poems in letters to friends, she was not publicly recognized during her lifetime. She died in Amherst in 1886, and the first volume of her work was published posthumously in 1890. একজন আমেরিকান কবি ছিলেন এই এমিলি ডিকিনসন, যিনি তার লেখার ইউনিক স্টাইলটার জন্যই বেশি পরিচিত। ওনার লেখার মধ্যে এক ধরনের অন্যরকমই ছন্দ ছিল বা অন্যরকমভাবে উনি লিখেছেন, সেটার জন্যই বেশি উনি পরিচিত। আমরা তার কবিতা পড়লেই বুঝতে পারবো কী রকম ওনার কবিতার মধ্যে লেখার স্টাইলটা রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্ট্যান্জাটা প্রথমে দেখি। জুম করে নিই একটু, তাহলে ভালোভাবে দেখা যাবে। আই ক্যান নট লিভ উইথ ইউ, এটা দিয়েই কবিতাটির নামটা, যেমন আমরা শেক্সপিরিয়ান সনেটগুলোয় দেখি যে প্রথম লাইনটা দিয়েই সনেটগুলোর নাম দেওয়া হয়েছে, তো ওই কবিতাটিতেও সেম এইটা দিয়েই, মানে প্রথম লাইনটা দিয়েই কবিতাটির নামটাও দেওয়া হয়েছে। আই ক্যান নট লিভ উইথ ইউ, আমি তোমার সাথে থাকতে পারি না। ইট উড বি লাইফ অ্যান্ড লাইফ ইজ ওভার দেয়ার বিহাইন্ড দি শেলফ। তাহলে জীবনটা এমন হবে যে জীবনটা শেলফের ওপারে থেকে যাবে। শেলফে আমরা কিছু রাখি, সেটার পিছনে যা থাকে তা আমরা দেখতে পাই না, তা ঢাকা পড়ে যায়। তো বলছে আমি যদি তোমার সাথে থাকি তাহলে আমার জীবনটাও এরকমই হয়ে যাবে। পরের লাইনটা পড়ি, পরের স্ট্যান্জাটায় চলে এলাম আমরা। আচ্ছা, জুম করলেই বেশি অসুবিধা হচ্ছে, এর থেকে এরকমই থাক, সরি, একটু অসুবিধা হচ্ছে। তো পরের স্ট্যান্জাটা শুরু করি। দি সেক্সটন কিপস দ্য কি টু পুটিং আপ আওয়ার লাইফ, হিজ পোর্সলেন লাইক আ কাপ। দি সেক্সটন, সেক্সটন বলতে যারা চার্চের দেখাশোনা করে তাদেরকে মূলত সেক্সটন বলা হয়। এবং সেক্সটন আরও বলা হয় তাদের যারা মানে কবর দেয় তাদেরকেও সেক্সটন বলা হয়। তো এখানে যেটা বলা হচ্ছে, এখানে কি ইন্ডিকেট করা হচ্ছে সেটা আমরা একটু পড়লে ভালোভাবে বুঝতে পারবো। বলছে যে দি সেক্সটন কিপস দি কি টু পুটিং আপ আওয়ার লাইফ। সেক্সটনের কাছে চাবি থাকে আমাদের জীবনটাকে তালা দেওয়ার জন্য, সেক্সটনের কাছে চাবি থাকে। তো এখানে সেক্সটন বলতে কবি মূলত গডকে বুঝিয়েছেন। গডের কাছেই আমাদের প্রত্যেকের জীবনের চাবি রয়েছে। উনি খুলতে পারেন, উনি বন্ধ করতে পারেন সেই জীবন। তাই অর্থাৎ লাইফ এবং ডেথের কথা বলা হচ্ছে এখানে। তো সেটাকে কন্ট্রোল করে সেক্সটন, অর্থাৎ ভগবান আমাদের জীবনকে কন্ট্রোল করে, এটা বলা হয়েছে। এবং পরের লাইনটা পড়ি। হিজ পোর্সলেন লাইক আ কাপ, যেমন তার পোর্সলেন লাইক এ কাপ। পোর্সলেন মানে
চীনামাটির বাসনকে পোর্সলেন বলা হয়, মানে চীনামাটির কোনো একটা বাসন তাকে পোর্সলেন বলা হয়। তো সেই পোর্সলেন যেন বলছে কাপ, একটি কাপের মতো সেটি। এখানে এক কথায় বলে রাখি, আগেই বলেছি, এই কবিতাটির অন্তর্নিহিত অনেক অর্থ আছে। মানে প্রত্যেকটা লাইনের যেমন অর্থ আমরা যদি আক্ষরিকভাবে করতে যাই তাহলে আমরা বুঝতে পারবো না, কবিতাটিকে আরও বেশি জটিল মনে হবে। এই কবিতাটির অন্তর্নিহিত অর্থটাই আমাদের বুঝে বুঝে পড়তে হবে, এবং সেই অর্থটি মানে এত সহজে বোঝাও মুশকিল, কারণ এতটাই ডিপ এই কবিতাটি। যদি আমরা পড়তে যাই বা প্রতিটি স্ট্যান্জার উপরে এক একটা ভিডিও বানানো যেতে পারে, মানে প্রতিটা স্ট্যান্জার উপরেই এর অর্থটা অনেকটাই গভীর। তো আমরা শুধু উপর দিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করে করে বোঝানোর চেষ্টা করব। তো এখানে বলছে, এখানে যেটা বলছিলাম, এখানে পোর্সলেন মানে হলো যে ওই মানে যে কফিনটাতে আমাদের নিয়ে যাওয়া হয় সেটাকেও পোর্সলেন বলা হয়, বলা হয় না, বলা যেতে পারে এখানে। তো বলছে যে এখানে হিজ মানে ওই গডকে ইন্ডিকেট করা হয়েছে। তো তার পোর্সলেন লাইক আ কাপ, যেন একটি কাপের মতো। তো এই স্ট্যান্ডার্ডটার মানেটা বোঝা গেল না ভালো করে। এটাকে বোঝার জন্য আমরা পরের স্ট্যান্ডার্ডটা পড়লে ভালোভাবে বুঝতে পারবো। তো পরেরটাই পড়ি, তো পরেরটা এটা, discarded of the housewife, quaint or broke, a newer Severus, places old ones crack। তো এখানে বলছে যে একজন হাউসওয়াইফ, তার কাছে যেমন একটি কাপ, কোয়েন্ট মানে বাঁকা বা কোনোভাবে হয়তো ক্ষয় হয়েছে, আর ব্রোক ভাঙা। তো একজন হাউসওয়াইফের কাছে একটা ভাঙা বা একটা খারাপ হয়ে যাওয়া কাপ যেমন সে পাল্টে নেয়, মানে ভেঙে গেলে বা খারাপ হয়ে গেলে যেমন সে পাল্টে নেয়, ঠিক তেমনই এখানে বলছে যে ঠিক তেমনই গড আমাদের পাল্টায় মানে হচ্ছে মানে তিনি আমাদেরকে আর্থে পাঠিয়েছেন। তো তিনি যখন দেখছেন যে আমরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছি বা মানে ভেঙে চুরে অর্থাৎ ওটাই বোঝাচ্ছে যে আমাদের সময় হয়েছে এবার ফিরে যাওয়ার। তো এখানে ওটাই বলছে যে তিনি তার হাতে, যে একজন হাউসওয়াইফের হাতে যেমন একটি কাপ ভেঙে গেলে বা কোনোভাবে খারাপ হয়ে গেলে সেটা যেমন পাল্টে নেয় সে, কারণ নতুন নিয়ে নেয়, কারণ নতুন জিনিসই হ্যাপি নিয়ে আসে, নতুন জিনিসে আমরা খুশি হই। ঠিক তেমন ভগবানের হাতেও সেই অধিকার আছে, তিনিও এইভাবেই আমাদের কন্ট্রোল করছেন যে পুরনো জায়গা আবার এক্সচেঞ্জ করে মানে আবার নতুনভাবে করার আর কি, এটাই বলতে চাইছে এখানে। তো তারপরের লাইনটা বলছে, I could not die with you, আমি তোমার সাথে মরতেও পারি না। এতক্ষণ বলছিল যে আমি তোমার সাথে বাঁচতে পারি না, প্রথম স্ট্যান্ডাটায় আমরা পড়লাম। তো এখন বলছে যে আমি তোমার সাথে মরতেও পারি না। For one must wait to shut the other's gaze down, you could not।
এই স্ট্যান্ডাটা আমরা ভালোভাবে দেখতে গেলে দেখতে পাই তিনি কেন বলছেন যে আমি তোমার সাথে মরতে পারি না। কারণ আমাদের জীবনে মানে কন্ট্রোল করার অধিকার আমাদের নেই। মানে লাইফ আমাদের, কিন্তু আমরা ইচ্ছে করে বাঁচতেও পারি না, ইচ্ছে করে মারা যেতেও পারি না। কারণ আমরা কেউ যদি এখন ভাবি যে আমি এখন মারা যাবো, এক্ষুনি মারা যাবো, সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। সুইসাইড করে সম্ভব, কিন্তু সুইসাইড করেও যে সে নিশ্চিত মারা যাবে এমনও না। মানে এইরকমভাবে আমাদের জীবন হয় না, মানে আমরা যা চাইবো তা হয় না। আবার যে হয়তো মারা যাচ্ছে সে হয়তো বাঁচতে চাইছে কোনোভাবে, কিন্তু সে বাঁচতে পারছে না, তো সে চাইলেও সেটা করতে পারছে না। তো এখানে কবি এটাই বলছেন যে লাইফের কোনো কিছুর আমাদের ইচ্ছার উপর নেই, সেটা একজনেরই আছে, আর তিনি হলেন গড, তিনি সমস্ত কিছু কন্ট্রোল করছে। তাই এখানে কবি বলছেন যে আমি তোমার সাথে মরতেও পারি না। কারণ কবি যার উদ্দেশ্যে বেসিক্যালি কবিতাটি লিখেছেন তিনি মারা যাচ্ছেন, এবং সেই ঘটনাটিকে অনুধাবন করেই কবি এই কবিতাটিকে লিখছেন। আমরা আরও পরপর পড়লেই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবো। তাই এখানে বলছে যে ফর ওয়ান মাস্ট ওয়েট, একজনকে অবশ্যই ওয়েট করতে হবে, টু শাট দি আদার্স গেজ ডাউন, অপরজনের মৃত্যু পর্যন্ত। গেজ ডাউন অর্থাৎ চোখের পলক পড়া। আমরা মারা গেলে যেমন চোখের পাতা নামিয়ে দেওয়া হয়, অর্থাৎ বন্ধ করে দেওয়া হয়, সেটাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে, অর্থাৎ মৃত্যুটাকে গেজ ডাউন বলে এখানে মৃত্যুটাকে ইন্ডিকেট করেছে। তো সেটাই বলছে যে একজনের মৃত্যু পর্যন্ত, একজনের চোখের পলক পর্যন্ত আরেকজনকে ওয়েট করতেই হয়। তবেই যদি এটা যদি করা যেত, যদি একজনের মৃত্যু পর্যন্ত যদি অপরজন ওয়েট করতে পারতো, তাহলে তো তারা দুজন একসাথে মারা যেতে পারতো। কবি এখানে সেটাই বলছেন, বাট ইউ কুড নট, কিন্তু তুমি সেটা করতে পারোনি। অর্থাৎ এই লাইনটা থেকে আমরা যদি ভালোভাবে বুঝি তাহলে বুঝতে পারবো যে কবি যার উদ্দেশ্যে এই কবিতাটি লিখছেন তিনি মারা গেছেন, এবং সেটার সম্বন্ধে লিখছেন তুমি সেটা পারোনি করতে। অর্থাৎ তিনি আর এই পৃথিবীতে নেই, সেটা এই স্ট্যান্ডাটা থেকে আমরা ভালোভাবে বুঝতে পারছি। তো পরের স্ট্যান্ডাটায় আমরা দেখব, and could I stand by and see you freeze without my right of frost, death's privilege? কবি বলছেন যে আমি could I stand by and see you freeze, আমি কি তোমাকে ফ্রিজ হতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারতাম। ফ্রিজ অর্থাৎ এখানে মারা যাওয়া, ফ্রিজ ইন্ডিকেট করছে ডেথকে। আমরা জানি যে মৃত্যু হলে আমাদের শরীর জমে যায়, ঠান্ডা হয়ে যায়, তখনই বোঝা যায় যে আমাদের মধ্যে আর প্রাণ নেই, আমরা জড়তে পরিণত হই। তো এখানে ফ্রিজ ডেথকে ইন্ডিকেট করা হয়েছে। তো এখানে বলছে যে তুমি ওইভাবে ডেথ হয়ে গেলে, তুমি ওইভাবে ফ্রিজ হয়ে আছো, সেটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে, সেটা আমি পারতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। উইথাউট মাই রাইট অফ ফ্রস্ট, ডেথস প্রিভিলেজ, বলছে অথচ আমার কোনো অধিকার নেই ফ্রিজ হওয়ার। এর পরের লাইনে যে ফ্রস্ট, এই ফ্রস্টের অর্থ ওই উপরের অর্থের সাথেই একই। এই ফ্রস্ট মানেও ডেথ, ওই ফ্রিজকে ইন্ডিকেট করা হয়েছে। যে বলছে অথচ আমার কোনো অধিকার নেই মারা যাওয়ার, অথচ আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার
ফ্রিজ হওয়াটা, তোমার মারা যাওয়াটা আমাকে দেখতে হবে, মানে এটা কবি বলছেন। এর কতটা অর্থটা কত গভীর বুঝতে পারছো? যে আমার কোনো অধিকার নেই, অর্থাৎ আমার আর বাঁচারও যেমন অধিকার নেই, আমি চাইলেও কিন্তু তোমার সাথে একসাথে মারা যেতে পারবো না, সেটাই এখানে কবি বলতে চাইছেন। পরের স্ট্যান্জা। Nor could I rise with you, because your face would put out Jesus' that new grace. অর্থাৎ বলছে যে, প্রথমে বলছে যে nor could I rise with you, আমি তোমার সাথে জাগতেও পারবো না। এখানে রাইস কথাটির অর্থ এরকম হয়, আমরা সকলেই জানি হেভেন, মানে মারা গেলে মানুষ যখন হেভেনে যায় অর্থাৎ স্বর্গে যায়, সেটাকে আমরা স্বর্গে যাওয়াটা যদি আমরা ইন্ডিকেট করি তাহলে আমরা রাইজই বলবো, কারণ আমরা স্বর্গ ইন্ডিকেট করি উপরেই ইন্ডিকেট করি সব সময়, নিচের দিকে কখনো স্বর্গ আমরা ইন্ডিকেট করি না। তাই এখানে বলছেন যেহেতু কবির লাভার মারা গেছেন, সেহেতু তিনি এখানে বলছেন যে আমি তোমার সাথে উঠতেও পারবো না। এই ক্ষেত্রেও রাইস বলা যেতে পারে। আর একটা, এই রাইসটার আরেকটি মানে যদি আমরা করি যে পুনর্জন্ম নেওয়া, রাইস পুনর্জন্ম নেওয়া, তো সেটাও বলছে আমি তোমার সাথে পুনর্জন্মও নিতে পারবো না। যদি এটা আমরা করি তাহলে এই মানেটাও হবে, তো আমরা যেভাবে করব। তারপর বলছেন বিকজ ইউর ফেস উড পুট আউট জেসাসেস দ্যাট নিউ গ্রেস, কারণ তোমার মুখ জেসাসের মুখের সমস্ত গ্রেস, সমস্ত মহিমা, সমস্ত সৌন্দর্য যেন নিভিয়ে দিয়েছে। মানে এখান থেকে বলছে যে তোমার মুখের মানে গ্রেসটা এতটাই, তোমার মুখের সৌন্দর্য এতটাই যে সেটা গডের মানে যিশুর মুখের সেই মাধুর্যকেও হার মানিয়ে দিয়েছে, সেই মাধুর্যকেও যেন নিভিয়ে দিয়েছে। পুট আউট মানে নেভানো, নিভিয়ে দিয়েছে বলছে, কারণ আমরা পরের স্ট্যান্ডাটা পড়লেই বুঝতে পারবো। পরের স্ট্যান্ডার প্রথমেই শুরু হচ্ছে গ্লো প্লেন দিয়ে। গ্লো মানে মানে জ্বলতে থাকা বা দীপ্ত। এখানে যে যে সৌন্দর্য, জেসাসের যে সৌন্দর্যটা দীপ্তমান, সেই সৌন্দর্যকেও নিভিয়ে দিয়েছে তোমার মুখের সৌন্দর্য। তারপর বলছেন অ্যান্ড ফরেন অন মাই হোমসিক আই except that you then he shone closer by. তো আমরা যখন কোনো অচেনা জায়গায় যাই বা এমনি কোথাও যাই, তো আমরা সবসময় আমাদের চেনাশোনা কাউকে খুঁজি, বা চেনাশোনা কাউকে যদি পাই সেখানে, তাহলে সব থেকে আমাদের আপন মনে হয় সেই নিজেদের লোককেই আপন মনে হয় সব সময়। তো সেখানে এটাই বলছে কবি যে আমি যদি, মানে কবি বলছেন যে তিনি যদি মানে হিভেনেও যান, তো হিভেনে গেলে তার সেখানে মনে হবে যে এটা অচেনা জায়গা, তো সে এখানে ফরেন হিসেবে তার নিজেকে মনে হবে, এবং তখন তার চোখ সবসময় বাড়ি খুঁজবে, নিজের লোককে খুঁজবে, নিজের মানুষদের। আর সেখানে নিজের মানুষ বলতে তুমিই রয়েছো একমাত্র। কবি এটা বলছেন, সেখানে নিজের বলতে তুমিই রয়েছো একমাত্র। এবং দেন হি শোন ক্লোজার বাই, হি মানে এখানে এইচটা ক্যাপিটাল, হি বলতে এখানে গডকে ইন্ডিকেট করা হয়েছে। তো বলছে যে সে গডের থেকেও তোমাকেই আমার আপন মনে হবে। তারপর পরের স্ট্যান্ডাটা দেখি। They should judge us,
তারা আমাদেরকে বিচার করবে। হাউ, কিভাবে? ফর ইউ served heaven, or sought to I could not. এই স্ট্যাঞ্জাটা বুঝতে গেলে আমাদের পরের স্ট্যাঞ্জাটাও ভালোভাবে বুঝতে হবে। দুটো স্ট্যাঞ্জা আমরা যদি একসাথে পড়ি তাহলে বেশি ভালোভাবে বুঝতে পারবো। তো যাই হোক, আমি তাও প্রথম এটাই শুরু করি। দে শুড জাজ ইউ, এখানে দে বলতে বাকিদের কথা বলা হয়েছে, মানে তুমি আমি ছাড়া বাকিরা আমাদের জাজ করবে। হাউ, কিভাবে? ফর ইউ সার্ভড হিভেন, or sought to I could not. তুমি হিভেনে গিয়ে ওখানে তুমি কর্মচারী হিসেবে থাকবে, তুমি হিভেনে থাকবে, হিভেনের মানে ওখানে দেখাশোনা করবে, ওখানে পরিচর্যা করবে, আর আমি সেটা করতে পারবো না, because you saturated sight and I had no more eyes for sordid excellence as paradise. তো বলছে যে কারণ তোমার স্যাচুরেটেড মানে হলো যে সম্পৃক্ত বা পরিপৃক্ত, মানে এক কথায় বলতে পারি কমপ্লিটলি ফিল্ড, সেই রকম দৃষ্টি তোমার আছে। অ্যান্ড আই হ্যাড নো মোর আইস, আমার নেই। ফর সর্ডিড এক্সেলেন্স অ্যাজ প্যারাডাইস, মানে যে কঠিন একটা চমক হয়, যে মানে কঠোর, যে চরম একটা এক্সেলেন্স, মানে চমকপ্রদ একটা ব্যাপার হয় প্যারাডাইসের মতো, মানে স্বর্গের মতো, সেটা তোমার আছে, আমার নেই। আমার চোখে যেটা আছে সেটা হলো খারাপ, সেটা হলো মানে সেটা পরিপৃক্ত নয়, সেটা সম্পৃক্ত নয়, সেই দৃষ্টি আমার নেই। তুমি যেটা পেয়েছো, তোমার যেটা আছে, সেটা এখানে বলছে তাই সকলে আমাদের জাজ করবে। সকলে মানে বাকিরাদের কথা বলা হয়েছে, যে আমাদের জাজ করবে, বা যারা নিন্দুকরা তাদেরকেও এখানে ইন্ডিকেট করা হয়েছে, যে আমাদেরকে তারা জাজ করবে যে তুমি কতটা পবিত্র আর আমি সেটা নই। এখানে সর্ডিড আর এক্সেলেন্স পাশাপাশি বসেছে, দুটি ওয়ার্ড। সর্ডিড মানে কিন্তু খারাপ, আর এক্সেলেন্স মানে মহান বা মহৎ কিছু জিনিসকে এক্সেলেন্স দিয়ে ইন্ডিকেট করা হয়। তো পরপর দুটি বিপরীত শব্দ বসেছে, এটি একটি অক্সিমোরন এখানে তৈরি হয়েছে। অক্সিমোরন বলতে পরপর দুটি বিপরীত শব্দ, বিপরীত অর্থের দুটি শব্দ পাশাপাশি বসলে তাকে অক্সিমোরন বলা হয়। তো এই লাইনটার মানেটা আমরা বুঝতে পেরেছি পুরোতে। তো পরের স্ট্যান্ডে আমরা চলে যাই। And where you lost I would be, যেখানে তুমি থাকবে না আমিও থাকবো না। এবং বলছে যে and where you lost I would be, মানে তুমি যদি হারাও তো আমাকেও হারাতে হবে, আমিও হারাবো সেখানে। মানে এখানে আরেকটা ব্যাপার হলো যে মানে তারা যতদিন বেঁচে ছিলেন ততদিন মানে তারা যেহেতু এক হতে পারেননি, সেহেতু বলছে যে তো মানে পৃথিবীতে থাকতে তারা এক হতে পারেননি, তো হেভেনে গিয়েও তারা এক হতে পারবে না। কবি এটাই এখানে বলছে যে though my name rang loudest on the heavenly fame, যদিও আমার নাম স্বর্গে খুব ভালোভাবে উচ্চারণ করা হয়, আমাকে ডাকা হয়,
তখন আমি কিন্তু সেখানে থাকবো না যদি না তুমি সেখানে থাকো। তুমি যদি সেই হিভেনে না থাকো আমিও সেই হিভেনে থাকবো না, সেটা যতই পবিত্র হোক না কেন বা যেমনই হোক না কেন, সেটাই বলছে। পরের স্ট্যান্ডার্ড দেখি, and were you saved and I condemned to be। এবং তুমি তো রেহাই পেয়ে যাবে কিন্তু আমাকে পানিশমেন্ট পেতে হবে। কন্ডেমড মানে পানিশড হওয়া, তো আমাকে পানিশড হতে হবে। where you were not, that self were held to me। কবি বলছেন যে আমি যতই হেভেনে থাকি না কেন, সেখানে যদি তুমি না থাকো তাহলে সেই হেভেনটাও আমার কাছে হেলের মতোই। মানে আর একটা ব্যাপার এখানে, তারা যেহেতু বেঁচে থাকতে কখনো এক হতে পারেননি, সেহেতু মানে কবির কাছে এটা মনে হয়েছে, মানে বেঁচে থাকাটা হেলের মতোই মনে হতো। তো বলছে যেমন এটা পৃথিবীতেও আমার সেম ফিল হতো যে তুমি নেই, তো এইরকম হেলের মতো, তো হিভেনে গিয়েও আমার এরকম একই অনুভূতি হবে। তো সেটাই এখানে বলছে যে কিন্তু আমাকে যদিও হেভেনে ভালোভাবে ডাকা হোক না কেন আমার নামটা, আমি কিন্তু সেখানে থাকবো না, থাকতে চাইবো না যদি না তুমি থাকো সেখানে। আর এই কারণে যদি আমার পানিশড হয় আমি পাবো, কিন্তু তুমি রেহাই পেয়ে যাবে। তুমি হয়তো থাকতে পারবে কিন্তু আমি সেটা পারবো না, সেটাই বলছে। তারপর লাস্ট প্যারা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারা। তো we must meet apart, you there, I here, with just the door ajar, that oceans are and prayers, and that white sustenance despair। তো এই স্ট্যান্ডার্ডটির অর্থ খুবই গভীর। উই মাস্ট মিট অ্যাপার্ট, আমাদের নিশ্চয়ই দেখা হবে কিন্তু দূর থেকে। অ্যাপার্ট মানে বিচ্ছেদে দেখা হবে। আমরা দেখা করব অথচ বিচ্ছেদভাবেই, যেমন এখানে করতাম, অর্থাৎ পৃথিবীতে যেমন করতাম তেমনই আমরা স্বর্গে গিয়েও একই রকমভাবেই দেখা করতে হবে আমাদেরকে। ইউ দেয়ার, আই হিয়ার, তুমি ওখানে এবং আমি এখানে। উইথ জাস্ট দ্য ডোর অ্যাজার, শুধুমাত্র অ্যাজার মানে হলো যে আধ খোলা আর কি, ডোর অ্যাজার মানে আধ খোলা দরজার কথা বলা হচ্ছে। বলছে একটি দরজার ওপারে তুমিই থাকবে যেমন, এপারে যেমন আমি, শুধু দরজাটা খোলা, দেখতে পাবো দুজনকে কিন্তু আমরা একত্রিত হতে পারবো না। সেটাই এখানে বলছে যে শুধুমাত্র যেমন আর্থে যেমন এতদিন ধরে যেটা হয়ে এসেছে, হিভেনে গিয়েও সেম আমাদের সাথে সেটাই হবে। আমাদের কোনো দিনই মিল হবে না, আমরা ওই দূর থেকে বিচ্ছেদেই আমাদেরকে একে অপরের সাথে মিলিত হতে হবে। তো তারপর বলছে যে দ্যাট ওশেন্স আর, যেমন সমুদ্র মধ্যে থাকে, মানে সমুদ্রের এপার থেকে যেমন ওপার দেখা যায় না, মানে এতটাই দূরত্বটা বোঝানোর জন্য এখানে বলছে যে এতটাই। তো সেই রকমই আমাদের, মানে তুমি দরজা ওপারে আমি এপারে, কিন্তু মনে হবে যেন মাঝে এক সমুদ্রের বিস্তার মাঝে, এইরকম একটা অনুভূতি যেমন হতো, তো তখনও তেমনই হবে আর এখনও সেটাই হয়। অ্যান্ড প্রেয়ার, তখন এই প্রেয়ার কথাটার খুব ভালোভাবে মানে আছে। প্রেয়ার মানে প্রার্থনাই স্বাভাবিক, কিন্তু যেমন প্রেয়ার করলে যেমন যে প্রার্থনা করে এবং ভগবান দুজনের মধ্যে যে
সম্পর্কটা এখানে সেটাই বলা হচ্ছে। যেমন আমরা প্রেয়ার করি গডের উদ্দেশ্যে, কিন্তু আমরা গডকে দেখতে পাই না, কিন্তু তাকে বিশ্বাস করি যে তিনি আছেন, কিন্তু মানে আমরা যদি মনের চোখ দিয়ে তাকে দেখেও নিই, কিন্তু তার সাথে আমরা মিলিত হতে পারি না। মানে এখানে বেশিরভাগ বলা হয়েছে যে মিলিত হতে পারি না। ঠিক তেমনভাবেই আমাদের মিলটাও ঠিক তেমনই হবে, আমাদের সাক্ষাৎটাও ঠিক তেমনই হবে, যেমনভাবে এইভাবে হয়। মানে প্রেয়ার করার সময় শিষ্য এবং ভগবানের মধ্যে যেমন হয়, ঠিক তেমনভাবে আমাদের মধ্যেও মিল হবে। অ্যান্ড দ্যাট হোয়াইট সাস্টেনেন্স ডেসপেয়ার। হোয়াইট সাস্টেনেন্স মানে আমরা বুঝি পুষ্টি বা খাদ্য বলা যেতে পারে, এখানে পুষ্টিটাই বলি। পুষ্টি, হোয়াইট মানে তো সাদা, কিন্তু যদি দেখতে যাই আমরা, হোয়াইট ইন্ডিকেট করে অ্যানিমিয়া বা হাইপক্সিয়া হয়, মানে যখন আমাদের শরীরে রক্তাল্পতা হয় তখন এগুলো হয়, অ্যানিমিয়া বা হাইপক্সিয়া হতে পারে। তো সেই রকম এখানে যদি দেখি আমরা, মানে এমন ধরনের পুষ্টি যেটাতে অ্যানিমিয়া রয়েছে, সেই ধরনের পুষ্টি, মানে সেটা তৃপ্তি পুষ্টি নয়। মানে রক্তাল্পতা যদি থেকেই যায় তাহলে সেটা কিভাবে ভালোভাবে পুষ্টি হবে, অথচ সেটা পুষ্টি। মানে সেই রকম ওনাদের বিচ্ছেদটাকেই কবি বোঝানোর জন্যই এতে ব্যবহার করেছেন। খুবই সুন্দরভাবে মানে বিশেষণটা এখানে দিয়েছেন, দেখতে পাচ্ছ তোমরা। হোয়াইট সাস্টেন্যান্স মানে যে পুষ্টিটার মধ্যে রক্তাল্পতা থেকেই যাচ্ছে সেটা কেমন, মানে সেই রকমই আমাদের মিলটাও হচ্ছে। আর একটা এখানে হোয়াইট মানে পিওর, অন্তর্নিহিত অর্থ পিওর হয়, মানে আমাদের মিলটা হলো যে পিওর হার্টেড, মানে একদম হৃদয় থেকে। ডেসপেয়ার হতাশা, শেষে বলছেন যে হতাশা, মানে এই হতাশা থেকেই গেছে কবির মধ্যে যেমন ছিল। তো কবি বলছেন যে আমি জানি হেভেনে গিয়েও যখন আমরা এভাবে আমাদের দেখা হবে, যেমন সেম আর্থে হতো তেমন হেভেনে তেমনটাই হবে। সেটাই বলছি, এই হতাশা থেকেই যাবে, মানে মিলেও যেন মিল আমাদের হবে না, এই রকমই দূর থেকে, যেমন এই ডো রাজার বলছেন বা প্রেয়ারের যে কম্পেয়ারটা করেছেন, এইভাবে হোয়াইট সাস্টেন্স এই রকমভাবে আমাদের মিলটা হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি উইয়ের ডাব্লিউটা ক্যাপিটাল দিয়েছে, এখানে এটা ইন্ডিকেট করতে দিয়েছে উই মানে উনি আর ওনার বিলাভেডের কথা বলছেন। তো ওইটা ইন্ডিকেট করছে ইউনিটি, কিন্তু যে ইউনিটিটা ডিভাইনের সমান, মানে পিওর, যে ইউনিটিটা ইউনিটি অ্যান্ড ডিভাইনিটিকে ইন্ডিকেট করছে এই উই। আর এখানে আর একটা জিনিস মানে বলতে চাইছেন যে আমাদের কি বলে, আমরা দেখা হবে কিন্তু আমাদের মানে আমরা একে অপরের সাথে মিলিত হতে পারবো না। তো এই কবিতাটার মধ্যে দিয়ে কবি খুবই ভালোভাবে মানে লাভের একটি অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন, যেমন পিওর হার্টেড মানে এক্সপ্লেনেশন বলা যেতে পারে। তো কবিতাটা আমরা যতবারই পড়ি না কেন এটির অর্থ যেন কিছু না কিছু বাকি রয়েই যায়। তাও আমি যতটা পারলাম শুধুমাত্র আক্ষরিক অর্থে বোঝানোর চেষ্টা করলাম গভীরভাবে। এর থেকেও অনেক গভীর অর্থ আছে যেটা মানে সাধারণভাবে বোঝা যাবে না। তো বারবার পড়তে হবে কবিতাটা, তাহলে আমরা বুঝতে পারবো হয়তো একটু একটু করে। এবং
এখানে মূল বিষয় হলো কবিতাটির যে পিওর হার্টেড লাভ, মানে যে লাভ নট ফিজিক্যালি বাট মেন্টালি। তো এখানে এটা আরও ভালোভাবে বলা হয়েছে। কবিতাটি আমরা চেষ্টা করলাম। কবিতাটির হেডিং অর্থাৎ মানে আই ক্যানট লিভ উইথ ইউ, এটা দেখে হয়তো আমাদের মনে হতে পারে যে একটি অ্যান্টি প্যাট্রিয়ার্কাল সোসাইটির কোনো কবিতা হবে, এটাই হয়তো আমরা সকলেই ভেবেছিলাম প্রথমে, কিন্তু এরকম কোনো ব্যাপার নয়। কবিতাটা পড়ে আমরা বুঝতে পারলাম যে এটা পুরোপুরি লাভের উপর নির্ভর করে, মানে লাভ এবং বিলিভ যে কতটা উপরে যেতে পারে, মানে সেটাই এখানে বোঝাতে চেয়েছে, কতটা পিওর হতে পারে ভালোবাসা সেটা এখানে বোঝাতে চেয়েছেন কবি। তো এই ছিল আমাদের কবিতা।